আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আগের গল্পে আপনারা দেখেছেন নলিনী নিজের মুখের ওই দাগটা নিয়ে ভীষণই চিন্তিত হয়ে পড়েছিল। আচমকাই কলেজের একটা প্রজেক্টের জন্য নলিনী এবং তার বন্ধুরা ওই ধ্বংসস্তূপের জায়গায় পৌঁছে যায়, যেটা নলিনী তার স্বপ্নের মধ্যে দেখতে পায়। তারপরে সেই ধ্বংসস্তূপের জায়গার আবহাওয়া এমনভাবে বদলে যায়, তখন নলিনীও একেবারে বদলে যায়। এবার এই গল্পে ছাদে থাকা নলিনীকে নিচ থেকে তার মা ডেকেই চলেছিল। নলিনী, কোথায় তুই? এখন এই মেয়েটা এই মাঝরাতে কোথায় চলে গেল? তখনই নলিনীর মা ছাদের দরজাটা খোলা দেখতে পায়। তখন সে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে যায়। ছাদে তখন একেবারেই ঘুটঘুটে অন্ধকার ছিল। ওই অন্ধকারের মধ্যেই একটা অবয়ব নজরে আসে তার মার। ওই অবয়বটা ছিল আর কারোর নয়, বরং নলিনীর। নলিনী, তুই ছাদে এখন কি করছিস? রেলিং থেকে নিচে নেমে যা, তোর লেগে যাবে। নলিনী! মায়ের ডাক শুনে নলিনী পিছনের দিকে ঘুরে তাকায় আর রেলিং থেকে ছাদে নেমে আসে। নলিনীর কোলে থাকা বিড়ালটা এক ঝাঁপ দিয়ে নলিনীর মায়ের কোলের দিকে আসে। তখন নলিনীর মা চিৎকার করে ওঠে। মায়ের এমন চিৎকার শোনার পর নলিনীর চোখ বড় বড় করে মায়ের দিকে তাকায়, কিন্তু তৎক্ষণাৎই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালবেলা যখন ওর জ্ঞান ফেরে, তখন ওর মাথা একেবারে ধরেছিল। ও কিছুই মনে করতে পারছিল না যে গতকাল রাতে ওর সাথে কি হয়েছিল। নলিনীর সারা শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। মা, কোথায় তুমি? মা, আমি উঠতে পারছি না মা। নলিনীর কথা শুনে মা তাড়াতাড়ি সেখানে যায়। ভগবানের অশেষ কৃপা, তোর জ্ঞান ফিরেছে। পুরো 36 ঘন্টা পর তুই চোখ খুলেছিস। কি বললে? 36 ঘন্টা? আমি এত সময় অজ্ঞান ছিলাম। মা, তোর কি হয়েছিল? মাঝ রাতে তুই ওইভাবে ছাদে কি করছিলি নলিনী? আমি ছাদে, তাও আবার মাঝ রাতে? মা, তুমি এসব কি বলছো? আমি ছাদে কেন যাব? আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে মা। আমার কিছুই মাথায় ঢুকছে না। ঠিক আছে, বেশি ভাবিস না তুই মা। এক্ষুনি হলুদ দিয়ে দুধ নিয়ে আসছি, ঠিক আছে? কথা বলতে বলতে মা নলিনীর গালের উপরে হাত বোলায়, কিন্তু নলিনীর মুখের ক্ষতস্থান থেকে পুঁজ বেরোতে শুরু করে। কি তোর মুখে কি নলিনী? একদিকে নলিনীর খারাপ অবস্থা, অন্যদিকে ওর মুখের ওই ক্ষতদাগটা যেন ক্রমশ বেড়েই চলেছে। এমনটা দেখার পর নলিনীর মা দ্রুত পুরোহিত মশাইকে ফোন করে। পুরোহিত মশাই দ্রুত নলিনীর বাড়িতে চলে আসেন। আমি আপনার মেয়ের কুণ্ডলী বিচার করে তবেই এখানে এসেছি। এমন কুণ্ডলী আমি সারা জীবনে আজ পর্যন্ত দেখিনি। ওর কুণ্ডলীতে রাজযোগ যেমন আছে, আর তার সাথে অনেক বিপদ আছে। ওর মুখের এই ক্ষত দাগটা এ জন্মে নয়, গত জন্মের যোগসূত্র রয়েছে। পূর্বজন্মের সঙ্গে জড়িত দাগ? এ কি বলছেন পুরোহিত মশাই আপনি? সময়ের সাথে সাথে সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এখন তাড়াতাড়ি আপনাকে মেয়ের কাছে যেতে হবে, ওর বিশেষ সুরক্ষার প্রয়োজন আছে। তৎক্ষণাৎই নলিনীর মা পুরোহিত মশাইকে নলিনীর শোয়ার ঘরে নিয়ে যান। গোটা ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল। জালনায় পর্দাগুলো এমন ভাবে ঝুলছিল যেখান দিয়ে এক বিন্দু আলো ঘরে প্রবেশ করতে পারছিল না। সেই অন্ধকারেই একটা জিনিস জ্বলজ্বল করছিল, সেটা হলো নলিনীর দুটো চোখ। সেই দুটো চোখ যেন পুরোহিত মশাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ব্যাপারটার বিষয়ে পুরোহিত মশাই না জানতে পারলেও ওনার তৃতীয় ইন্দ্রিয় বলছিল যে কিছু তো একটা গন্ডগোল আছেই। এই গন্ডগোলের ভয়তেই পুরোহিতের শরীর কাঁপতে শুরু করে। যখনই উনি নলিনীর আরেকটা ঘরের দরজা খুলল, তখনই উনি দেখতে পায় 6 ফুটের লম্বা একটা ভয়ানক কে যেন তার সামনে দাঁড়িয়ে আছে। ওই ভয়ানকটার সারা গায়ে রাক্ষসের মতো লোম, আর সে যেন তার বড় বড় লাল চোখ দিয়ে তাকিয়ে রয়েছিল। পুরোহিত মশাই তখন মন্ত্র জপ করতে থাকে এবং দরজাটা পুরোপুরি খুলে দেয়। তখনই সেখানের দৃশ্য দেখে পুরোহিত মশাই এবং নলিনীর মা একেবারে অবাক হয়ে যায়। নলিনী, এ তোর কি হয়েছে? এমনটা বলার পরই চন্দ্রিকা নিজের মেয়ে নলিনীকে মাটি থেকে যেই তুলতে যাবে, তৎক্ষণাৎই পুরোহিত মশাই তাকে বাধা দেয়। আচমকাই নলিনী চোখ খোলে এবং হাসতে হাসতে পুরোহিত এবং নিজের মায়ের দিকে তাকিয়ে থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে বিড়ালটাকেও সে কোলে নিয়ে বসে। দেখ, তুই যেই হোস না কেন, এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে চলে যা। তোর সাথে ওর এই জন্মে কোনো সম্পর্ক নেই। ওর সাথে গত জন্মের সম্পর্ক খারাপ থাকতে পারে, কিন্তু এ জন্ম ওর খারাপ করিস না। দেখ পুরোহিত মশাই, তুই এসবের মধ্যে ঢুকিস না। তুই আলাদা থাক এসব থেকে। আমাদের গত জন্মে মিলন হয়নি, তাতে কি হয়েছে?
এ জন্মে আমাদের মিলন হবেই, কেউ আটকাতে পারবে না। তোর সাথে এই মেয়ের কোনো মিল নেই। জন্মের পর জন্ম তুই চেষ্টা করে গেছিস ওকে পাওয়ার জন্য, কিন্তু এই জন্মে তুই কিছুতে ওকে পাবি না। আরে ওই পণ্ডিত, তুই আমাদের কি আলাদা করবি? ও গত কয়েক জন্ম মন থেকে ভীষণই মজবুত ছিল, কিন্তু এইবার আমি এমন খেলা খেলেছি যে ওর মনোবল একেবারে ভেঙে গেছে। তাই তো আমি ওর শরীরে প্রবেশ করতে পেরেছি। ওর মুখের দাগটা দেখতে পাচ্ছিস? এই দাগটা হলো ও আর আমি কয়েক জন্ম একসাথে রয়েছি, আর এই জন্মে এটা আরো ঘনিষ্ঠ হতে চলেছে। গতকাল রাতে আমাদের মিলন হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি আমাদের পরের প্রজন্ম এই পৃথিবীতে চলে আসবে। আমি আর নলিনী মিলে এক অন্য জগৎ তৈরি করব। এমনটা বলার পর নলিনীর ভেতরে যে অতৃপ্ত আত্মা ছিল সে চিৎকার করে হাসতে শুরু করেছিল। তুই যত চেষ্টাই করিস না কেন রে, ঈশ্বরের শক্তির সামনে তুই কিচ্ছু করতে পারবি না। পণ্ডিত, তুই ঈশ্বরের শক্তিটাও ভালো করে দেখে নে, তাহলে দেখাই যাক শেষমেশ কে জেতে। আচমকা এই কথা বলার পরে নলিনীর শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে এবং সেই ধোঁয়াটা বিড়ালের মধ্যে প্রবেশ করে যায়, আর নলিনী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই পুরোহিত মশাই মন্ত্রপুত গঙ্গা জল নলিনীকে খাইয়ে দেয়, আর তারপর নলিনীর মাথার উপরে হাত রেখে কোনো বিশেষ মন্ত্র জপ করতে থাকে। যেই পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণ শেষ হয়ে যায়, নলিনী আবারও জ্ঞান ফিরে পায়। তারপর নলিনী অসহায় ভাবে মায়ের দিকে তাকিয়ে থাকে, কারণ ও কিছুতেই বুঝতে পারছিল না ওর সাথে কেন এমন হচ্ছিল। আমার মাথাটা খুব ভারী ভারী লাগছে, চোখের সামনে সব অন্ধকার লাগছে, কিছু ভালো লাগছে না মা। পুরোহিত মশাই নলিনীর মাথায় হাত রাখে আর বলে, মা, এখন কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ো, দেখবে তুমি ঘুম থেকে উঠে তোমার শরীর একেবারে ঠিক হয়ে গেছে। পুরোহিত মশাইয়ের কথা নলিনীর এমন সুন্দর প্রভাব পড়ে যাতে নলিনী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তারপর চন্দ্রিকা এবং পুরোহিত মশাই দুজনেই নলিনীর ঘর থেকে বেরিয়ে যায়। মশাই, হে আমার মেয়েটার কি হয়েছে? ওই শয়তান বলছিল যে ওর অংশ এর সাথেই আছে, সব শেষ হয়ে গেল পুরোহিত মশাই। এমনটা বলেই চোরে কাঁদতে শুরু করে। অত চিন্তা করবেন না, সময়টা এখন খুবই খারাপ। এই সময়ে সব কাজ ধৈর্য ধরে করতে হবে। আমাদের শাস্ত্রে এই সমস্যার সমাধানের বিধান লেখা নেই, কিন্তু কালো জাদুর সাহায্যে আমরা সমস্যার সমাধান করতে পারি। কালো জাদু? বিদ্যা জিনিসটা কখনো খারাপ হয় না। আমার গুরুদেব ভালোর জন্যই আমাকে এই কালো জাদুর বিদ্যা শিখিয়েছিলেন, কিন্তু পূর্বে এই বিদ্যাকে কেউ খারাপভাবে ব্যবহার করে। তবে আমাদের ভাগ্য ভালো, আজ দিনটা হলো শুক্লপক্ষের অমাবস্যা। কোনো দোষ শুরু হয়ে থাকলে এই অমাবস্যায় সেটা শেষ হয়ে যাবে। আমি যতগুলো সামগ্রীর নাম বলে দিচ্ছি সেটা আজ রাতে একত্রিত করে রেখে দেবেন। দেখা যাক ঈশ্বর তারপর কি করেন। সেই দিন রাত যখন 9টা বাজে, পুরোহিত মশাই যজ্ঞ করতে শুরু করেন। নলিনী নিজের ঘরে তখনও ঘুমিয়েছিল। আপনার কথা মতো আমি সব সামগ্রী এক জায়গায় করে নিয়েছি, এবার সব ঠিক হয়ে যাবে তো পুরোহিত মশাই? পুরোহিত মশাই নিজেই সংশয়ে ছিলেন, তাই চন্দ্রিকার প্রশ্নের সে কোনো রকম উত্তরই দিতে পারেননি। পুরোহিত মশাই যজ্ঞের সাথে সাথে মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন। এই যজ্ঞ আর পুজোর জন্য ঘরের আবহাওয়া একেবারেই বদলে গেছিল। অমাবস্যার আগে আকাশটা একেবারেই ঘুটঘুটে কালো ছিল, কিন্তু আজ এই ঘুটঘুটে অন্ধকারের অমাবস্যার রাতে যজ্ঞ আর পুজোর কারণে নলিনী জোরে জোরে নিজের ঘরে চিৎকার করছিল। নলিনী এত জোরে চিৎকার করছিল যেন লোকের কানে একেবারে তালা পড়ে যায়, কিন্তু পুরোহিত মশাই না থেমে যজ্ঞ চালিয়ে যাচ্ছিল। তখন সেই কালো বিড়ালটা সেই যজ্ঞের কাছে আসে এবং এই পুজো পাঠ যজ্ঞ বন্ধ করার চেষ্টা করে। তখনই পুরোহিত মশাই নিজের বাক্স থেকে একটা কালো পুতুল বের করে নিয়ে আসে এবং সেই পুতুলের বুকের ওপর একটা পেরেক চোরে গেঁথে দেয়। যখনই পুরোহিত মশাই এমনটা করলো, চন্দ্রিকা দেখে সেটা অবাক হয়ে যায়। ওই পুতুলটার বুক থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই ওই কালো বিড়ালটা ছটফট করতে করতে মরে যায়। পুরোহিত মশাই তখন ওই মরা বিড়ালটাকে নিয়ে ওপর দিকে ছুঁড়ে মারে এবং হাওয়ায় ঘুরতে ঘুরতে ধোঁয়া হয়ে অদৃশ্য হয়ে যায়। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।